শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই জানিয়ে দেব সিলেট বিভাগের বিভিন্ন খবর। সিলেট মহানগরীর বন্যা কবলিত এলাকাগুলোতে অনেকে নিজের বাসা বাড়ি ছেড়ে গেছেন নিরাপদ আশ্রয়ে। সেই সুযোগে বেড়েছে ছিটকে চোরের উপদ্রব। এছাড়া বন্যা দুর্গত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই অবস্থায় চোরেদের জন্য তৈরি হয়েছে মহা সুযোগ। ইতিমধ্যে অনেক বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চুরি ঠেকাতে পানিবন্দী অবস্থায় বাসিন্দারা বাসাবাড়ি পাহারা দিচ্ছেন। গত 10 মে থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়। সেই সঙ্গে উজান থেকে একের পর এক নামতে শুরু করে পাহাড়ি ঢল। ফলে 11 মে থেকে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হতে থাকে। আর গত 13 মে থেকে সিলেট নগরের সুরমা তীরবর্তী এলাকাগুলো এবং নিম্ন এলাকাগুলো প্লাবিত হতে থাকে। ফলে 2004 সালের মতো ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দেয়। এই অবস্থায় সিলেট মহানগরীতে বেড়েছে ছিচকে চোরের উপদ্রব। নগরের জামতল এলাকার এক বাসিন্দা জানান, ঘরের ভিতর হাঁটু পানি, 4 দিন ধরে বিদ্যুৎ নেই। তাই তারা পরিবারের সবাই শিবগঞ্জের আরেকটি বাসায় উঠেছেন। এই সুযোগে গত বুধবার রাতে জানালার লক ভেঙে চুরির চেষ্টা করছিল চোরেরা। পাশের বাসার লোকজন টের পেয়ে চিৎকার করলে দুই চোরকে পালিয়ে দিতে দেখা যায় এবং পরে তারা দেখতে পান জানালার গ্রিল সামান্য কেটে ফেলেছে চোরেরা, এবং প্রতিবেশীরা টের না পেলে চোরেরা ঘরের সবকিছু জানালার গ্রিল কেটে নিয়ে চলে যেত। মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর গোকুলসিংহ গ্রামের মণিপুরি পল্লীতে 2টি বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খবরটি পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মণিপুরে অধ্যুষিত গোকুলসিংহ গ্রামের লক্ষ্মীধর সিংহের বাড়ি থেকে মোবাইল ফোন, নগদ অর্থ এবং পার্শ্ববর্তী রূপাদেবী সিনহার বাড়ি থেকে নগদ অর্থ, মোবাইল ফোন এবং পূজার জন্য রূপার তৈরি তৈজসপত্র অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নিয়ে যায় চোরের দল। পার্শ্ববর্তী বাড়ির অক্ষয় কুমার সিংহকে ডেকে তুললে বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করে। ঘটনার সময় মোবাইল ফোনে এলাকাবাসীর খবর শুনে এগিয়ে আসেন চোরের দল। এলাকাবাসী এগিয়ে আসলে চোরের দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কমলগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য দিনের মতোই ঘুমিয়ে পড়েছিলেন সবাই। এরপর ভোর রাতের দিকে স্বামী দেখেন তার স্ত্রী ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়া গেলে থানায় জিডি করা হয়েছিল। অবশেষে সেই নিখোঁজ মহিলার লাশ পাওয়া গেল সুরমা নদীতে। শুক্রবার রাত 8টার দিকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন টুকের বাজার ইউনিয়নের চরুগাঁও শকিনাস্ত সুরমা নদী থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে এই মহিলার পরিচয় বের করে পুলিশ। তার নাম মনোয়ারা বেগম, বয়স ছিল 42 এবং তিনি জালালাবাদ থানার শেখপাড়ার রেহান উদ্দিনের স্ত্রী। স্বামী এবং থানার জিডির বরাত দিয়ে আজ সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার BM আশরাফুল্লাহ তাহের জানিয়েছেন, মনোয়ারা বেগম বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লে 4টার দিকে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে আশেপাশে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি এবং এই ঘটনায় গতকাল শুক্রবার থানায় জিডি করেছেন তার স্বামী। পুলিশ কর্মকর্তা আরও জানান, গত শুক্রবার রাত 8টা থেকে টুকের বাজার ইউনিয়নের চরুগাঁও শকিনাস্ত সুরমা নদীতে মহিলার লাশ ভাসছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং পরে খোঁজ নিয়ে দেখা যায় এই নিহত লাশটি মনোয়ারা বেগমেরই। আইন প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে। হবিগঞ্জের নবীগঞ্জে নেশাগ্রস্ত হয়ে মা বাবাকে মারধর করার অভিযোগে মানিক মিয়া নামে এক যুবককে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সরকারি ভূমি কমিশনার উত্তম কুমার দাস নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন। মানিক মিয়া উপজেলার গজেনপুর ইউনিয়নের সাতাইল হৃদয়ঘাট গ্রামের সাজিদ মিয়ার পুত্র। সহকারী কমিশনার উত্তম কুমার দাস জানান, মানিক মিয়া নামে ওই যুবক তার বাবা মাকে নেশাগ্রস্ত হয়ে প্রায়ই মারধর করে। এছাড়াও এলাকার জনসাধারণের সাথে অসংলগ্ন আচরণ করে। এরই প্রেক্ষিতে তার বাবা মা বিরক্ত হয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন। ভারী বর্ষণ এবং উজানের পানিতে সিলেটের বিশ্বনাথ পৌরসভার বিভিন্ন এলাকার নতুন নতুন অঞ্চল বন্যায় প্লাবিত হচ্ছে। ফলে সময়ের সাথে সাথে বন্যায় বিশ্বনাথ সহ উপজেলা এবং পৌর এলাকার বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সেই সাথে বেড়ে চলেছে ক্ষয়ক্ষতি। বন্যার কারণে গত কয়েকদিন ধরে উপজেলার প্রায় 25,000 পরিবার পানিবন্দী রয়েছেন। এদিকে বিশ্বনাথে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে থাকলেও পাশে নেই সিলেট 2 আসনের এমপি এবং গণফোরামের কামাল হোসেন অংশের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। তিনি এক সরকারি সফরে থাইল্যান্ডে রয়েছেন বলে জানা গিয়েছে। এমন দুর্ভোগের সময় জনপ্রতিনিধিকে পাশে না পেয়ে বিভিন্নভাবে ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করছেন বিশ্বনাথবাসী। এমপি মোকাব্বির খানের সমালোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পড়েছে ঝড়।
বন্যা কবলিত উপজেলাবাসীর প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগের সময় যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি পর্যন্ত বাতিল করে দেয় সরকার, সেখানে বিশ্ববাসীর বন্যার বিপদের চাইতে এমপির কাছে সফর কি করে বড় হয়ে গেল। তবে এমপি মোকাব্বির খান কি কর্মসূচি নিয়ে থাইল্যান্ডে গেছেন এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সিলেটের জৈন্তাপুর উপজেলার তরবস্ত বাজারে মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল 4:30টার দিকে দুর্ঘটনা ঘটে এবং এতে আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল 4টার দিকে তরবস্ত বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মেহেদী নিহত হন এবং হরিপুর এলাকার উত্তরপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ। তিনি বলেন, আহত দুজনও মোটরসাইকেল আরোহী ছিল, তাদের অবস্থা গুরুতর। পুলিশ তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। রাজশাহী ক্যাডেট কলেজে যাওয়ার প্রধান সড়কের ধারে একটি কলেজ ও দুটি বিদ্যালয়। বৃষ্টি হলেই সড়কটিতে হাঁটু সমান পানি হয়, কাদা জমে যায়। প্রতিদিন এই সড়ক দিয়ে 200 থেকে 250টি ট্রাক পদ্মা নদীতে বালু নিতে যায়। এতে সড়কটি আরও বেহাল হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের দাবিতে আজ শনিবার সকাল 9টা থেকে বেলা 1:15 পর্যন্ত এলাকাবাসী চারঘাট বাঘা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মেয়র অবরোধস্থলে এসে লোকজন তাকে টেনে কাদা পানিতে নামানোর চেষ্টা করেন। চারঘাট পৌরসভার মেয়র তাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করার পর তারা অবরোধ প্রত্যাহার করেন। এ সময় তারা মেয়রকে কাদা পানিতে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে সাধারণের দাবির মুখে মেয়র সড়কটি মেরামতের আশ্বাস দেন। ভারতের বেঙ্গালুরুরে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের ঘটনায় 7 জন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল শুক্রবার দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত এই রায় দেন। রায়ে আরও 4 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় অভিযোগপত্রে 12 আসামির মধ্যে 11 জন নির্দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাদের মধ্যে 3 জন নারী। 7 জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও একজনকে 20 বছর এবং আরও একজনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযুক্ত অন্যান্য দুজনকে ফরেনার্স অ্যাক্টের অধীনে 9 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য একজন খালাস পেয়েছেন, তিনি মামলার সাক্ষী ছিলেন। দণ্ডপ্রাপ্ত সবাই বাংলাদেশি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চাঁদ মিয়া, মোহাম্মদ রিয়াদুল ইসলাম, হৃদয় বাবু ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ আলামিন হোসেন এবং রাফসান মণ্ডল, মোহাম্মদ জালিল এবং আজিম হোসেন। এছাড়াও আসামি তানিয়া খানের 20 বছরের জেল হয়েছে। অপরাধ সংগঠনের সহায়তা প্রদান এবং অবৈধভাবে ভারতে বসবাস করার অপরাধে মোহাম্মদ জামাল নামের অপর অভিযুক্ত ব্যক্তিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এবারে আন্তর্জাতিক। শ্রীলঙ্কার সরকার দেশটির উপর 2 সপ্তাহ আগে জারি করা অবস্থা তুলে নিয়েছে। গত 6 মে মধ্যরাত থেকে দেশটিতে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি করেছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে। হিরো নিউজের খবরে বলা হয়, প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। তীব্র অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কার সরকার বিরোধী অস্থিরতার মধ্যে দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এই পদক্ষেপটি নেওয়া হয়। এই জরুরি পরিস্থিতিতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে নির্বিচারে গ্রেফতার এবং আটক করার ক্ষমতা দেওয়া হয়েছিল। ঋণে জর্জরিত শ্রীলঙ্কায় খাদ্য, ওষুধ, জ্বালানি, বিদ্যুতের সংকট ভয়াবহ রূপ নিয়েছে। অর্থনৈতিক এবং বৈদেশিক মুদ্রার মজুদ সংকটে পরিস্থিতি সামাল দিতে পারছে না সরকার। সংকটের জন্য ক্ষমতাসীন রাজাপক্ষে পরিবারকে দায়ী করে গণবিক্ষোভ করেছেন দেশটির মানুষ এবং তারা প্রেসিডেন্টের পদত্যাগও দাবি করেছিলেন। দীর্ঘ 2.5 মাসেরও বেশি সময় যুদ্ধের পর অবশেষে রুশ বাহিনীর পূর্ণ দখলে এসেছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর মারিউপোল। এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, মারিউপোল ইউক্রেনীয় সেনাদের প্রধান ঘাঁটি। আজভস্তল ইস্পাত কারখানায় রয়ে যাওয়া 531 জন সেনা সদস্য সবাই শুক্রবার আত্মসমর্পণ করেছেন। মস্কোর দাবি, গত 17 মে থেকে এ পর্যন্ত 4 দিনে আজভস্তল ইস্পাত কারখানা থেকে 2439 জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কারখানার বেসমেন্ট এলাকা থেকে এতদিন ইউক্রেনের সেনারা আত্মগোপন করেছিল, বর্তমানে রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর সদর দপ্তর সেনাদের সদস্যদের ওই এলাকা থেকে বের হওয়া এবং নিজেদের জীবন রক্ষার নির্দেশ দিয়েছিল, তাই সেই নির্দেশ অনুযায়ী কাজ করেছে তারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর এবং আন্তর্জাতিক বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। টানা 30 দিন মৃত্যুহীন থাকার পর গত 24 ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এই সময় করোনা শনাক্ত হয়েছে 16 জনের। মৃত্যুর ঘটনাটি ঘটেছে গাজীপুরে।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় সারা দেশে ৩,৯27 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার বিপরীত রোগী শনাক্তের হার 0.41। আগের দিন এই হার ছিল 0.60। করোনা শনাক্ত হয়েছিল 50 জনের। সংক্রমণের শুরু থেকে এখনো পর্যন্ত দেশে 19,53,204 জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন 19,774 জন, আর মৃত্যু হয়েছে 29,128 জনের। গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 9 জনের করোনা শনাক্ত হয়েছে, সবাই ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে সিলেটে 6 জনের এবং ময়মনসিংহে 1 জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী এবং বরিশাল বিভাগে কারো করোনা শনাক্ত হয়নি। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।